আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে এসআইআরের কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়াল বৈঠকে বসছে। রাজ্যের পঞ্চায়েতগুলির জন্য উন্নয়ন প্রকল্পে সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি বাবদ প্রায় 681 কোটি টাকা দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণীর উল্লেখ করে তালিকা প্রকাশের কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের গতকাল মৃত্যু হয়েছে। রেল মন্ত্রক পুরুলিয়ায় 3টি প্যাসেঞ্জার হল্ট স্টেশন তৈরির অনুমোদন দিয়েছে। আজ বিশ্ব বেতার দিবস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়াল বৈঠকে বসছে। সকাল 11টা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে খবর। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং রোল অবজারভাররা। রাজ্যে নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা সহ নানা বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। এদিকে নির্বাচন কমিশনের তরফে ইতোমধ্যেই রাজ্যে ভোটের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আধিকারিকদের বদলি ও নিয়োগ, মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ, গণনা কেন্দ্র নির্ধারণ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই তৎপরতা বেড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে মাইক্রো অবজারভার পদে নিয়োগের জন্য 8,505 জন আধিকারিকের তালিকা দিলেও এখনো পর্যন্ত প্রায় 6,300 জন কাজে যোগ দিয়েছেন। যাদের নাম পাঠানো হয়েছে তাদের মধ্যে প্রায় 400 জন ইতোমধ্যেই এই আরও পদে নিযুক্ত রয়েছেন বলে দেখা গেছে। এমত অবস্থায় রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে ঠিক কতজন আধিকারিক এই আরও পদে নিযুক্ত রয়েছেন তার বিস্তারিত রিপোর্ট অবিলম্বে জমা দিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার অভিযোগ এনেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল এক্স হ্যান্ডেলে জানান, নির্বাচনী প্রক্রিয়ায় মাইক্রো অবজারভারদের সঙ্গে সহায়তা করার জন্য যে আধিকারিকদের তালিকা দেওয়া হয়েছে সেখানে পঞ্চায়েত কর্মী বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুগত সদস্যদের নাম রয়েছে। এই রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন একটি ইউনিয়ন। যেসব কর্মীদের তালিকাভুক্ত করা হয়েছে তাদের ফাঁকা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা এবং কোনো লিখিত নির্দেশের পরিবর্তে মৌখিক বা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছে। বিরোধী দল নেতা জানান, উত্তরবঙ্গের মাটিয়ালি, রাজগঞ্জ, ধূপগুড়ি সদর, ময়নাগুড়ি, বানারহাট, নাগরাহাটা সহ বিভিন্ন ব্লকে কৌশলগতভাবেই নির্বাচিত কর্মচারীদের তালিকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গ্রামীণ স্তরে প্রশাসনিক ক্ষমতায়ন ও পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির জন্য প্রয়োজন ভিত্তিক উন্নয়ন প্রকল্পে সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি ছেড়েছে। এই কিস্তিতে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 681 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ দেওয়া হবে রাজ্যের 21টি জেলা পরিষদ, 335টি পঞ্চায়েত সমিতি এবং 3,225টি গ্রাম পঞ্চায়েতের জন্য। পানীয় জল নিকাশি, রাস্তা, আলো, স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে এই টাকা ব্যবহার করা যাবে। তৃণমূল স্তরে পরিকাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রামাঞ্চলে প্রয়োজন ভিত্তিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এটি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়াও 2025-26 অর্থবর্ষের এই কিস্তি দেওয়া হয়েছে বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশকে। পশ্চিমবঙ্গ সরকার একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা তৈরি করছে বলে রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। রাজ্যসভায় গতকাল কেন্দ্রীয় বাজেটের সমর্থনে বক্তব্য রেখে তিনি বলেন, বিগত বছরগুলিতে 3,600টি কোম্পানি তাদের সদর দপ্তর পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গেছে। এ রাজ্যে শিক্ষিত যুবক যুবতীদের চাকরির সন্ধানে অন্য রাজ্যে যেতে হয়। पश्चिम बंगाल में इतना जॉब अपॉर्चुनिटी है तो लोग बाहर क्यों जा रहे हैं? हर एक बात पूरा हाउस को सोचना चाहिए कि आज हम लोग 140 को पार कर गया एंड सो फॉर द वेस्ट बंगाल इकोनॉमी इज कंसर्न आवर पार्ट, not only West Bengal, Bihar and Jharkhand, we are facing
a silent demographic invasion on us. The entire demography of the border regions have been changed. Not only in West Bengal, but in Pananchal and Jharkhand, Pananchal and Simanchal of their states. রাজ্যে তৃণমূল কংগ্রেসের অধীনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অভিযোগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় 2 বিজেপি বিধায়কের পরিবারের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গতকাল সদস্যদের সঙ্গে দেখা করেন শ্রীদেব। ওদেরকে আমি বলবো, ভাই এসব বন্ধ করে মানুষের মতো ব্যবহার করো। পশ্চিম বাংলাকে মানুষ আত্মীয় স্বজন পরিজন মাছ ভাতের জন্য চেনে, ভদ্র ব্যবহারের জন্য চেনে, রবীন্দ্রসঙ্গীতের জন্য চেনে, রবীন্দ্রনাথের জন্য, বিবেকানন্দের জন্য চেনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য চেনে, তোমাদের জন্য চেনে না। যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপর আক্রমণ করা হয়, ওনারা কোনো পলিটিক্যাল বিষয় না, কোথায় নিয়ে গেছে। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের কাছ থেকে অনুমতি না মেলায় রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধে গুরুতর প্রতারণা তদন্ত দপ্তর বা এসএফআইও কোনো রিপোর্ট দিতে পারছে না বলে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হয়েছে নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের। গত 10 জানুয়ারি থেকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাটোয়ার বাসিন্দা ওই নার্স। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। ভেন্টিলেশন থেকেও তাকে বের করে আনা হয়েছিল। ফের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় বুধবার তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। গতকাল সকালে প্রবল হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও বিকেলে তার মৃত্যু হয়। রেল মন্ত্রক পুরুলিয়ায় 3টি প্যাসেঞ্জার হল্ট তৈরির অনুমোদন দিয়েছে। পুরুলিয়া শহরের উপকণ্ঠে সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে এবং পুন্দাগের কাছে সিধি চামড়া এলাকাতেও রেলের তরফে প্যাসেঞ্জার হল্ট স্টেশন তৈরির কথা জানানো হয়েছে। রেলওয়ে বোর্ড মুর্শিদাবাদ জেলার নসিপুরে একটি নতুন প্যাসেঞ্জার হল্টেরও অনুমোদন দিয়েছে। হুগলি জেলার ত্রিবেণীতে 3 দিনব্যাপী কুম্ভ মহোৎসবের আজ সমাপ্তি। একটি প্রতিবেদন। 3 দিনব্যাপী ত্রিবেণী কুম্ভ মহোৎসবের আজ সমাপ্তি দিনে অমৃত যোগ স্নান। গ্রামগঞ্জ থেকে অসংখ্য মানুষ এই পুণ্য স্নানে অংশ নিতে ত্রিবেণীতে আসছেন। গত রাতে মেলা প্রাঙ্গণে বহু মানুষ রাত কাটিয়েছেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস ত্রিবেণী কুম্ভকে শক্তি, ভক্তি ও প্রকৃতির সঙ্গম বলে বর্ণনা করেছেন। 700 বছর পর ত্রিবেণী কুম্ভের পুনর্জাগরণ বাঙালির শক্তি জাগরণের একটি অধ্যায় হয়ে উঠেছে বলেও তিনি বর্ণনা করেন। 16 শতকের পণ্ডিত স্মার্ত রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তত্ত্ব, বিভিন্ন মঙ্গল কাব্য, শৈব, শাক্ত ও বৈষ্ণব পদাবলিতে এই স্নানের উল্লেখ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। মেলা প্রাঙ্গণ থেকে প্রবীর ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে ঝাউতলায় আজ সকালে ডেকোরেটরের একটি কাঠের গোডাউনে আগুন লাগে। দমকলের 2টি ইঞ্জিন সেখানে গেছে। আজ বিশ্ব বেতার দিবস। এবারের মূল ভাবনা রেডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। জনকল্যাণ ও সচেতনতা তৈরিতে বেতারের গুরুত্ব তুলে ধরতে রাষ্ট্রসংঘ 1946 সাল থেকে দিনটি উদযাপন করছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ গতকালের থেকে কিছুটা কম। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআরের কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়াল বৈঠকে বসছে। রাজ্যের পঞ্চায়েতগুলির জন্য উন্নয়ন প্রকল্পে সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার 681 কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পথে বিএনপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীতে আজ সেবা তীর্থ ভবন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। সংসদের উভয় সভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব আজ শেষ হচ্ছে। বিরতির পর 9 মার্চ শুরু হবে অধিবেশনের দ্বিতীয় পর্ব। বিশ্ব বেতার দিবস আজ। এই উপলক্ষে ছত্তিশগড়ে আকাশবাণী রায়পুর এক সম্মেলনের আয়োজন করেছে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে গতকালের ম্যাচে ভারত 93 রানে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে।
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের উপর গৃহীত গণভোটের গণনা চলছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বিপুল জয়ের পথে। অসমর্থিত সূত্রের খবর 170টি আসনে বিএনপি ও তাদের দলীয় জোট এগিয়ে রয়েছে। বিএনপি প্রধান তারিক রহমান ঢাকা ও বগুড়া আসনে জয়ী হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর আসনে জয়ী হয়েছেন। বিএনপির অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে জয়ী হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মাইন খান, আমির খসরু, মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ। 2 দশক ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। অন্যদিকে জামাতে ইসলামী ও তার জোটসঙ্গীরা প্রায় 60টি আসন পেয়েছে। উল্লেখ্য, গতকাল সেদেশে 299টি আসনের জন্য সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ পর্ব কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর ছিল শান্তিপূর্ণ। রাজশাহী 3 আসনে একজন নির্দল মহিলা প্রার্থীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে এবং 2টি জেলায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। শারীরিক অসুস্থতার দরুন এদিন 4 জন প্রাণ হারান। ইতোমধ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 জোটের প্রতিনিধিরা ভোটে অনিয়ম ও বাধাদানের অভিযোগ তুলে নির্বাচন বন্ধের দাবি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া সাধারণ নির্বাচনকে একটি সুপরিকল্পিত প্রহসন আখ্যা দিয়েছেন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ এবং অন্তর্বর্তীমূলক নির্বাচন করানোর দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীতে আজ সেবাতীর্থ ভবনের কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে সেবাতীর্থ এবং কর্তব্য ভবন 1 ও 2 নম্বরের উদ্ঘাটন করবেন। একটি আধুনিক, কার্যকরী, নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিমণ্ডল গড়ে তুলতে সরকারের দায়বদ্ধতা এতে প্রতিফলিত হচ্ছে। আজ সন্ধ্যায় সেবাতীর্থে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেবাতীর্থে প্রধানমন্ত্রীর দপ্তর, জাতীয় নিরাপত্তা পরিষদ, ক্যাবিনেট সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি থাকবে। নতুন এই ভবন কমপ্লেক্স আধুনিক ও ভবিষ্যতের সব রকম সুবিধাসহ প্রশাসনিক কাজকর্মকে আরও সুসংহত করবে। 1 ও 2 নম্বর কর্তব্য ভবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রকের দপ্তর থাকছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত এবং সুসংহত উন্নয়ন সুনিশ্চিত করার মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা জবাবি ভাষণে গতকাল তিনি বলেন, আর্থিক বিকাশ জোরদার করার পাশাপাশি মুদ্রাস্ফীতির হারেরও নিম্নগতি বজায় রাখা হয়েছে। সীতারামন জানান, জাতীয় পরিসংখ্যান দপ্তর 2025-26 আর্থিক বছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার 7.4% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি সিপিআই 2% নেমে এসেছে। এটি দেশের অর্থনীতির শক্তিশালী বিকাশ হারের প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, এবছরের বাজেটে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, হিউম্যান ক্যাপিটাল বা ব্যক্তিগত কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সামগ্রিক আর্থিক উন্নয়নের উপরে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় বরাদ্দ, খরচ ছাঁটাই করা হচ্ছে। বিরোধীদের এই অভিযোগ খণ্ডন করে অর্থমন্ত্রী জানান, কল্যাণমূলক প্রকল্পের জন্য পর্যাপ্ত পরিমাণে বাজেট বরাদ্দ করা হয়েছে। সংসদের উভয় সভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব আজ শেষ হচ্ছে। বিরতির পর 9 মার্চ শুরু হবে অধিবেশনের দ্বিতীয় পর্ব, চলবে 2 এপ্রিল পর্যন্ত। দেশের কৃষকদের নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী খুব বেশি চিন্তিত নন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী চৌহান বলেন, দেশের কৃষকদের ক্ষমতায়নের বিষয়টি রাহুল গান্ধী মেনে নিতে পারছেন না এবং ক্রমাগত দেশ বিরোধী মন্তব্য করে চলেছেন। দেশের কৃষকদের উন্নতিকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদ্ধপরিকর এবং সেই বিষয়টিকে মাথায় রেখে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी हमेशा से किसान हितैषी रहे। उनका हर निर्णय किसानों के हित में लिया गया है। उनकी योजनाओं ने किसानों की जिंदगी बदल दी है और अभी अमेरिका से जो समझौता हुआ है, उस समझौते में भी किसान हित पूरी तरह से सुरक्षित हैं।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর এবং ভিত্তিহীন অভিযোগ করার জন্য তার নিন্দা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল বলেছেন যে রাহুল গান্ধী ভুয়ো গল্পের মাধ্যমে কৃষক সম্প্রদায়কে বিভ্রান্ত এবং উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মিথ্যাচার তার অভ্যাসগত স্বভাব বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। Rahul Gandhi ji is a habitual liar. He has no concern for Mahabharat or the well-being of our farmers and youth. He is misleading our farmers with his fake narrative and trying to provoke our Annadata. Prime Minister Shri Narendra Modi ji has always been empathetic towards our Kisan brothers and sisters. In the recent trade deal with the United States of America, the interests of farmers have been kept paramount and fully protected. কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য সংশোধিত খসড়া নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন প্রস্তাবে মাটি পরীক্ষা, আবহাওয়ার পূর্বাভাস, জৈব পরীক্ষার শংসাপত্রের মতো কৃষি প্রযুক্তিগুলির ব্যয় এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ও সংশ্লিষ্ট ঋণে কোল্যাটারাল ও মার্জিনের প্রয়োজনীয়তা মকুবের কথাও বলেছে আরবিআই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ বিশ্ব বেতার দিবস। 1946 সালে রাষ্ট্রসংঘ রেডিওর প্রতিষ্ঠা স্মরণে প্রতি বছর 13ই ফেব্রুয়ারি দিনটি পালিত হয়। এবছর মূল ভাবনা বেতার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। বিশ্ব বেতার দিবস উপলক্ষে ছত্তিশগড়ের আকাশবাণী রায়পুর ইউনেস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্ব বেতার দিবস সম্মেলনের আয়োজন করেছে। এই কনক্লেভের মূল আলোচনার বিষয় রেডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রেডিও সম্প্রচারের মূলে মানুষের কণ্ঠস্বর সংরক্ষণের সময় কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়বস্তু তৈরির ক্ষেত্রে শক্তিশালী হাতিয়ার হতে পারে, পাশাপাশি শ্রোতাদের সম্পৃক্ততা এবং তাদের কাছে পৌঁছানোর ক্ষমতাকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। বিশ্ব রেডিও দিবস উপলক্ষে তার বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন যে রেডিও সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। We are all celebrating the radio day. So still the people, particularly the subscribers or listeners, they used to write postcards. So they used to write them comments to the radio stations and they connect through the radio stations whatever the program they need, whatever the songs they need, whether the classical songs, folk songs, or it is in cinema songs. So the people they ask, the radio is plays. ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট উপলক্ষে 18ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এদেশ সফর করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতি লুলা দা সিলভা একাধিক মন্ত্রী এবং বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে আসবেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মোদী এবং ব্রাজিলের রাষ্ট্রপতির মধ্যে 21শে ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে প্রায় 14 জন মন্ত্রী এবং সে দেশের শীর্ষস্থানীয় কোম্পানির সিইওদের একটি বড় প্রতিনিধি দল আসবেন বলে আশা করা হচ্ছে। আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত 93 রানে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে। টি-20 বিশ্বকাপ ম্যাচে এটি এখনও পর্যন্ত কোনো দলের সবথেকে বেশি রানের ব্যবধানের জয়ের রেকর্ড। এদিন প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 209 রান করে। জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়ার ইনিংস 18 ওভার 2 বলে 116 রানে শেষ হয়ে যায়। ম্যাচে সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া। রবিবার প্রতিযোগিতার হাই ভোল্টেজ ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। আজ টি-20 বিশ্বকাপের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে কলম্বো আর প্রেমদাসা স্টেডিয়ামে সকাল 11টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর 3টায় কানাডার বিরুদ্ধে খেলবে সংযুক্ত আরব আমিরশাহী। চেন্নাইতে অপর ম্যাচে সন্ধ্যে 7টায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পথে বিএনপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীতে আজ সেবাতীর্থ ভবন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।